নমস্কার। বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অ্যানুয়াল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এমএসএমই কনক্লেভের দ্বিতীয় দিনের প্রথম সেশনে আমি তাপস দাশগুপ্ত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজ রয়েছেন অত্যন্ত জনপ্রিয় বাঙালি প্রতিষ্ঠান মুখরোচকের কর্ণধার শ্রী প্রণব চন্দ্র। প্রণববাবুর সঙ্গে রয়েছেন তার সুযোগ্য পুত্র প্রতীক এবং ভাতৃবধূ সংহিতা। আপনাদের সকলকে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অনেক স্বাগত। আমাদের এই আত্মনির্ভরতার লক্ষ্যে আয়োজিত কনক্লেভে আমরা আজ শুনব মুখরোচকের গল্প। 70 বছরের প্রতিষ্ঠান তাদের চলার পথের চড়াই উতরাই পেরিয়ে আজ সুপ্রতিষ্ঠিত মুখরোচকের গল্প। আমরা জানব টালিগঞ্জ স্টাম্প ডিপো থেকে শুরু হওয়া 70 বছর আগের একটি প্রতিষ্ঠান আজকের বাঙালির ঘরে ঘরে শান্ত আড্ডায় কিভাবে প্রবেশ করলো এবং কিভাবে হয়ে উঠলো একটি জনপ্রিয় ব্র্যান্ড। এই 7 দশকের গল্পটা ছিল পরিশ্রম, নিষ্ঠা এবং সততার উপর নির্ভরশীল। মুখরোচকের এই গল্প বর্তমান প্রজন্মের তরুণ কর্মোদ্যোগীদের উদ্বুদ্ধ করবে, এই আশা রেখে প্রণববাবুর কাছ থেকে শুনে নেওয়া যাক শুরুর দিনের কথা। নমস্কার। নমস্কার। মুখরোচক তরফে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। মুখরোচকের শুরু আজ থেকে 70 বছর আগে টালিগঞ্জ স্টাম্প ডিপো থেকে শুরু। আমার দাদুর অ্যাকচুয়ালি প্রথম থেকে ব্যবসা ছিল সোনার উপর ব্যবসা। তো ওনার এক বন্ধু ওটা চিট করার পর ওনার আর্থিক প্রবলেমের জন্য উনি এক জ্যোতিষীর কাছে যান। জ্যোতিষী ওনাকে থেকে বলেন যে বড় ছেলে নামে একটা চানাচুর ব্যবসা করতে। তখন থেকেই শুরু মুখরোচকের যাত্রা। তখন ঠিক চানাচুর কনসেপ্টটা ছিল না, তখন ওই হরিদাসী বুলুল ভাজা পায়ে ঘুঙুর বেঁধে লোকে বিক্রি করতো। যেহেতু জ্যোতিষী বলেছেন সেহেতু দাদু বাবাকে নিয়ে একটা টেলিস্টানপেটের দোকান থেকে শুরু করলেন ব্যবসা, এবং দোকানের পেছনেই তখন মাল ভাজা হতো এবং সামনে বিক্রি হতো। এইভাবেই ওখান থেকেই শুরু মুখরোচকে। তারপর আস্তে আস্তে করে ফ্যাক্টরি হয়েছে, আজকে বড় হয়েছে, বিভিন্ন জায়গায় বসেছে। মুখরোচক চানাচুরের স্বাদ আমরা দেখেছি অন্যান্য চানাচুরের থেকে বেশ খানিকটা আলাদা। এর রহস্যটা কি প্রণববাবু? অ্যাকচুয়ালি খাবার জিনিস তো, ফুড প্রোডাক্টস তো, এর হচ্ছে ফার্স্ট হচ্ছে কোয়ালিটি, সেকেন্ড হচ্ছে টেস্ট। এটার জন্য আমরা ভীষণভাবে কেয়ারিং রাখি যে প্রত্যেকটা ভাজা থেকে শুরু করে ফিনিশ অবধি আমরা ভীষণ কেয়ারফুল থাকি। এবং শুধুই না, এই যে মধ্যে ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে এগুলো যে পারচেস হয়, আমাদের ল্যাব হচ্ছে জি। ল্যাবে তো ভেজাল আছে কিনা টেস্ট হয়, কিন্তু জিভে বলবে কোয়ালিটিটা কেমন, টেস্টটা কেমন আছে। সেটা প্রতিদিন আমাদের খেয়েই টেস্ট করতে হয়। এই পারচেস থেকে শুরু করে প্রোডাকশন অবধি আমাদের পুরোটাই চানাচুর টেস্টিং চলে। সারাদিনে প্রায় 2-250 চানাচুর আমরা খেতে হয়। তো এইভাবেই চলছে এতদিন ধরে। এইভাবেই ছেলেকেও ট্রেনিং দিচ্ছি যাতে আগামী দিন আরো বড় ব্যবসা হলেও কি হবে, নিজেকে খেয়ালটা রাখতে হবে কোয়ালিটির দিকে, যেটা মেন। এটা এইভাবেই চলছে। খুব ইন্টারেস্টিং। টালিগঞ্জের স্টুডিও পাড়ার কাছাকাছি আপনাদের শুরু। তো টালিগঞ্জের স্টুডিও পাড়াতে শুরুর দিনগুলো থেকেই শুনেছি মুখরোচক খুব জনপ্রিয় হয়ে উঠেছিল এবং অনেক বিখ্যাত লোকেরা সেই সময় আসতেন আপনাদের কাছ থেকে চানাচুর নিতে। তো সেই সময় কারা কারা আসতেন সেই কথা যদি একটু শোনান। কারা কারা বলতে আপনাকে বলবো, ফিল্ম আর্টিস্ট যারা ছিলেন তারা তো আসতেনই। সুরকার, গীতিকার, গায়ক, গায়িকা সবাই আমার দোকানে আছে, সাহিত্যিক সবাই আসতেন। এবং এই মুখরোচক নামটা কিন্তু একজন সাহিত্যিকই দিয়ে গেছিলেন। প্রথমে যখন দোকান করে তখন দোকানে কোনো নাম ছিল না। একজন সাহিত্যিক এসে খেয়ে এত ভালো লেগেছিল, উনি বলেছেন দোকানের নাম রকম মুখরোচক। তারপর থেকেই বাবা মুখরোচক নামটা রাখ। আর উৎপল দত্ত যখন শুটিং করতেন, যখন কোনো শট ভালো হতো না, উনি তখন বলতেন যে মুখরোচক নিয়ে একটা খাওয়ার পর উনি শটটা দিতেন। উনি একটা ক্যাপশন আমাদের দিয়ে গেছিলেন, মুখে দিলেই মেজাজ খুশি। ক্যাপশনটা এখনো আমাদের চলছে, মুখে দিলেই মেজাজ খুশি। আর বিভিন্ন নামি দামি লোকরা আমাদের দোকানে আসতেন, এবং একসময় মান্না দে, হেমন্ত মুখার্জিও লতা মঙ্গেশকরের জন্য বোম্বে যখন যেতেন, গল্প শুনতে আমি দেখিনি দিয়ে আমার কাছ থেকে গল্প শোনা। বাপিলারি অপারেশনারি নিয়ে এসে কাউন্টারে বসাতে মুড়ি চামচ কিনে যেত। এখনো মতো বাপিলারি আমাদের বিরাট ভক্ত, দেখা হবে। কত সুন্দর সব ঘটনা জানা যাচ্ছে আপনার কাছে। মুখরোচকের ঠিকানা টালিগঞ্জ থেকে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের কাছে গোবিন্দপুর গ্রামে গেছে এখন। তো টালিগঞ্জ থেকে গোবিন্দপুর গ্রামে কখন এবং কিভাবে গেল মুখরোচক? 1970-তে অ্যাকচুয়ালি আমাদের টালিগঞ্জে ফ্যাক্টরি ছিল। তখন একটু নকশাল পিরিয়ড, আপনি নিশ্চয়ই জানেন, ভীষণ প্রবলেম
হচ্ছিল ওখানে। বাবা ব্যবসা করতে পারছিলেন না, ঠিকমতো যেতে পারছিলেন না। তখন বাবা ঠিক করলেন যে ওই গোবিন্দপুর গ্রামেই ফ্যাক্টরি নিয়ে চলে গেলেন এবং আমাদেরও সঙ্গে নিয়ে চলে গেলেন ওখানে। ওইখান থেকে তখন থেকেই ফ্যাক্টরি চালু করে 1970 থেকেই। এখনো স্টিল ওখানেই আছে আমাদের ফ্যাক্টরি। তো টালিগঞ্জ থেকে ছেলেবেলায় সব বন্ধু বান্ধব ছেড়ে, চেনা জায়গা ছেড়ে অচেনা জায়গা গোবিন্দপুরে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো আপনার, এবং প্রথম আপনার থেকে খুবই পড়াশোনা কিভাবে এগোলো ওখানে? প্রথম থেকে খুবই খারাপ লাগতো যে একটা শহর থেকে গিয়ে গ্রামে থাকা যা হয়, কিন্তু দু একজন বন্ধু বান্ধব এমন জুটে গেল ওখানে যে ওদের সঙ্গে আমার মেন্টালিটিটা ম্যাচ করে গেল। অ্যাকচুয়ালি তাদের সাথে বন্ধুত্ব হতে হতে যা হয় গ্রামের দিকে, প্রথম গেছি ওখানে গিয়ে সাইকেল চালানো শিখলাম, সাঁতার শিখলাম, ওই বন্ধুদের মাধ্যমেই সব শিখেছি। আজকে এখনো পর্যন্ত সেই তাদের সাথে একই সাথে কলেজে পড়াশোনা, একসাথে পাশ করা, এখনো তারা চাকরি বাড়ি করছে, রিটায়ার করে গেছে। তা আমার তো রিটায়ারমেন্ট নেই, এখন আমি কাজ করে যাচ্ছি। এখনো তাদের সাথে সেই সম্পর্ক বন্ধুত্ব এখনো বজায় আছে। তো আপনাদের গ্রাম এখনো আগের মতোই রয়েছে? না, গ্রাম তো অনেক চেঞ্জ হয়ে গেছে এখন। এখন গ্রাম বললে ভুল হবে, এখন শহরের চেয়ে গ্রামের ছেলেরা অনেক স্মার্ট হয়ে গেছে এবং অনেক ডেভেলপ হয়েছে। আগে যখন আমি ছিলাম তখন হয়তো কারেন্টই ছিল না, আর এখন তো মানে সবকিছুই অ্যাভেলেবেল হাতের কাছে। এখন আর কোনো টালিগঞ্জ আর গোবিন্দপুরে বিশেষ খুব একটা না, বেশি খুব একটা ফারাক নেই। ফারাক নেই এখন। তো আপনার আপনার কাছে মুখরোচক নিয়ে যাওয়ার, মানে মুখরোচক কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কখন এবং কিভাবে এলো? অ্যাকচুয়ালি 80 থেকে বাবা যখন চালাতেন, একটু লেবার প্রবলেম শুরু হয় বিভিন্ন রকম। যা হয় একটা কোম্পানি বড় হলে যেগুলো ফেস করতে হয়, সেগুলো বাবা খুবই ফেস করেছেন। বাবার একটু হার্টের প্রবলেমও সে সময় এসে গেল। তখন বাবা বললেন যে আমার পক্ষে আর এটা চালানো সম্ভব হচ্ছে না, তো তুমি এটা দেখো। তো 80 থেকে মোটামুটি দেখতাম। 85-এ পুরোপুরি বাবা আমার উপর দিয়ে ছেড়ে চলে গেল, তখন থেকে আমি চালাচ্ছি। তো কারখানার গুরু দায়িত্ব নেওয়ার পরে শুনেছি যে পরিকাঠামো এবং চালনা উন্নতি এবং আপনার আধুনিকীকরণের দিকে অনেক মনোযোগ দিতে হয়েছে। তো এই ব্যাপারে কিছু বলার আছে? অ্যাকচুয়ালি বাবা যখন ফ্যাক্টরি চালাতেন, ম্যাক্সিমামটি ম্যানুয়াল ছিল এবং তখনও ওই যে চানাচুর ইন্ডাস্ট্রিতে কোনো ভালো মেশিনারি কিছু আসেনি। তখন আমি চিন্তা করলাম যে ব্যবসা বড় করতে হলে তো ম্যানুয়াল পদ্ধতিতে বেশি দিন নিয়ে যাওয়া যাবে না, তো আধুনিকরণ করতেই হবে। অনেক এক্সপেরিমেন্ট করতে হয়েছে, অনেক জায়গায় অনেক পয়সাও নষ্ট হয়েছে। প্রথম দিকে আমরা প্যাকেজিংয়ের উপর খুব বেশি জোর দিই। প্যাকেজিং ইন্ডিয়ান যেসব মেশিন আমি বসিয়েছিলাম সেগুলো সবই ফেলিওর হয়েছিল। পরে এই বসের মেশিন, যেটা জার্মানি মেশিন, এরা গোয়াতে অ্যাসেম্বলি করে দিচ্ছিল। তো আমি অনেকবার গোয়াতে গিয়েছি এবং বিভিন্ন চ্যান্সেলের স্যাম্পল নিয়ে গিয়ে প্যাকেজিংটাতে আবার সাকসেস হই আমরা। তারপর থেকে বিভিন্ন আমরা এই দিল্লিতে বিভিন্ন ফেয়ারে অ্যাটেন্ড করতাম যে কোনো কিছু ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, কোনো মেশিন আসছে কিনা। আস্তে আস্তে করে বিভিন্ন মেশিন ঢুকতে শুরু করলো তখন থেকে এবং ফ্যাক্টরি মানে কি বলবো, পরিধি অনেক বাড়লো আস্তে আস্তে করে। পুরো এয়ার কন্ডিশন ঘর করে যাতে আরো সুন্দর করে করা যায় এগুলো শুরু করলাম। এইভাবেই বাড়তে শুরু করলাম। আধুনিকীকরণ কি মোটামুটি শেষ, না এখনো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আধুনিকীকরণ আধুনিকীকরণ শেষ নেই, চলছে? তো প্রতিদিনই ডেভেলপমেন্ট করতে হয়, প্রতিদিন এগিয়ে যেতে হবে। এটা শেষ বলে বসে থাকলে কিন্তু আরো পিছিয়ে যাবো। প্রতিদিনই আমাদের চিন্তা করতে হবে, নতুন আরো কি বেরোচ্ছে, নতুন আরো কি। R&D ডিপার্টমেন্টের কাজই হচ্ছে এখন রিসার্চ করে যে কোথায় কি হচ্ছে, আরো কোন লোকে কি চাইছে। যখন আমরা আগে চানাচুরি সীমাবদ্ধ ছিলাম, এখন শুধু চানাচুর না, আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে এসেছি বাজারে। সেই সবগুলো রিসার্চ করে করে আমরা বার করি এবং সেটা আমরা অ্যাপ্লাই করছি মার্কেটে। এর জন্য কি আপনাদের কোনো এক্সিবিশন বা সেরকম কোনো জায়গায় যেতে হয় যেখানে হ্যাঁ, এই আমাদের ধরনের বিভিন্ন নতুন জায়গায় যেতে হয়, নতুন মেশিন পত্র বিভিন্ন এক্সিবিশন দেখতে অ্যাটেন্ড পান করতে হয়। আপনারা? তারপর ধরুন আমরা ইউএসও এনএবিসিতে অ্যাটেন্ড করেছি। আমার ছেলের সম্বন্ধে জিজ্ঞেস করুন, আরো ভালোভাবে বলতে পারবে এই ব্যাপারে। হ্যাঁ, প্রতীক কিছু বলুন না এই সম্বন্ধে। আহ, এই ব্যাপারটা যদি মানে মজার ঘটনা আর কি বলতে হয়, তো ইউএসএ তে একটা কনফারেন্স হয় NABC বলে, নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স। তো সেখানে যখন আমরা পার্টিসিপেট করি, তো ওখানকার যারা বাঙালি আছে তারা তো খুবই আর কি এক্সাইটেড থাকে এবং খুবই আর কি উৎফুল্ল থাকে, মানে যখন দেখে যে তাদের দেশের কোম্পানি এখানে এসে পার্টিসিপেট করছে এবং আমরা যখন তাদের প্রোডাক্টগুলো তাদের কাছে পেশ করি, সবকিছু করি, তো তারা অত্যন্ত আর কি খুশি হয় এবং মানে কি বলবো, তাদের এক্সাইটমেন্ট সত্যি দেখার মতো থাকে একটা। এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। তো এই সম্বন্ধে একটা মজার গল্প আপনাকে বলি, যেটা আমাদের হয়েছিল কিছু বছর আগে আর কি। তো এই ঘটনা নিউ ইয়র্কের ঘটনা। নিউ ইয়র্কে যখন আমরা পার্টিসিপেট করি NABC-তে, তখন আমরা স্টল দিয়েছিলাম আমাদের মুখরোচকের। তো সেখানে প্রচুর বাঙালিরা যারা আসছে তারা প্রোডাক্ট কিনছে, খাচ্ছে।
তো একজন এসেছিলেন, উনি সকাল থেকে অনেক বিরাট লাইন হয় তো, কারণ অনেকে আর কি ওখানে আসে এবং বিভিন্ন স্টলে আর কি ভিজিট করে। তো উনি সকাল থেকে আর কি এমপ্টি স্টমাকে ছিলেন, মানে কিছু খেয়ে আসেনি সকাল থেকে। তো উনি এসে মুখরোচক দেখে খুব খুশি হন এবং তখন বাবা ওখানে ছিলেন ওনার সামনের স্টলে। তো ওনাকে জিজ্ঞেস করেন যে, "আমি এখন এমপ্টি স্টমাকে আছি, সকাল থেকে কিছু খাইনি। তো আমি কি আপনাকে চানাচুরটা খেতে পারি?" তো বাবা বললেন, "নিশ্চিন্তে খেতে পারেন, কোনো অসুবিধা নেই।" তো উনি বললেন যে, "আমি তো কিছু খাইনি। তো আমি যদি খাওয়ার পর কোনো অ্যাসিডিটি হয় বা কোনো ইনডাইজেশন হয়।" তো বললেন, "আপনি নিশ্চিন্তে খান। আমি আছি এখানে। যদি কিছু হয় আপনাকে বলবেন আমাকে। তো আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কিছু হবে না। আপনি আরামসে খেতে পারেন।" তো উনি খেয়েছিলেন। তো তারপর সেখানে আমাদের তখন আর ওনার সঙ্গে দেখা হয়নি। বছর ৩-৪ পর যখন আবার ওয়াশিংটনে যখন হয়েছিল এনএবিসিটা, তখন যখন ওখানে আবার যাওয়া হয়, তো উনি আরকি তখন এসছিলেন ওখানে। তো আসার পর উনি যখন আমাদেরকে দেখতে পান, তো উনি আবার সেই খুবই আরকি উৎফুল্ল হয়ে এসেছেন এবং মানে সেই রীতিমতো মানে লাফিয়ে আমাদের কাছে এসে বলছেন, "আমি আপনাদের ওখানে সেদিনকে খেয়েছিলাম। আমার এখনো মনে আছে এমডি সময় খেয়েছিলাম। কিন্তু আমার কোন রকম ইনডাইজেশন বা কোন রকম অ্যাসিডিটি কিচ্ছু হয়নি।" এবং সেটা তো উনি আমাদেরকে বলছেনই, প্লাস স্টলে যত লোক ছিল বাহ! প্রত্যেককে গিয়ে সেই গল্প করছে। তো এরকম আরকি ইন্টারেস্টিং। প্রায় প্রচুর মানে মানুষের ভালোবাসা বা তাদের এরকম জিনিসগুলো আমাদের কাছে হতেই থাকে। আরো কিছু গল্প বলার জন্য আমি ম্যাডামকেও বলব, উনি যদি কিছু শেয়ার করেন। হ্যাঁ, আরেকটা কথা মনে পড়ছে যে একজন ভদ্রমহিলা এসেছিলেন আমাদের স্টলে। ওখানেও এসে উনি বলছিলেন যে মুখরোচকের জন্য আমার হৃদয়ে একটা আলাদা জায়গা করে রাখা আছে এবং ওই জায়গাটা মানে আনটাচড, মানে ওটা আমি আলাদা করে রেখে দিয়েছি। মানে এতদিন বিদেশে আছি কিন্তু ওই জায়গাটা মানে এখনো মুখরোচকের জন্য আছে। তো এইভাবেও মানে এছাড়াও মানে ওখানে যখন আমরা যাই বা আমরা এরকম দেশে বিদেশে সব জায়গা থেকে এই লোকের কাছ থেকে এত ভালোবাসা পাই। তো মানে খুবই ভালো লাগে, মানে তারা বিদেশেও তারা তাদের বাড়িতে ইনভাইট করা, সেখানে মানে লাঞ্চ খাওয়াচ্ছে, ইয়ে করছে, না এখানে খান, মানে মনে হয় যেন ওদের কাছে গেলে ওরাও যেন একটু আলাদা একটা আনন্দ পায় আর কি, মানে যেন দেশের কোথাও একটা বোধহয় ছোঁয়া পায় নাকি সত্যি জানি না। মুখরোচকের ব্র্যান্ডটা কতটাই পপুলার হয়েছে এবং কত দূর চলে গেছে আজকাল। মানে আমাদের বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আহ, তো এতেই বোঝা যাচ্ছে মুখরোচক সবাই এতই পছন্দ করছেন, তার মানে মুখরোচকের কোয়ালিটি মেনটেন করার ব্যাপারে আপনাদের অনেক নজর দিতে হয়েছে। তো কোয়ালিটি ঠিক রাখার পেছনে কি কি করেন আপনারা, কিভাবে এটাকে আহ, প্রতিযোগিতার প্রতিযোগীদের থেকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো আপনাদের অনেক আহ, সাহায্য করেছে। তো কোয়ালিটি রাখবার জন্য বা গুণমান মেনটেন করার জন্য একটু যদি কিছু কি করেন আপনারা যদি একটু বলেন। কি বলো যে আমাদের যে প্রেয়ারটা হয়, না, কোয়ালিটির ব্যাপারটা একটু বলুন। কোয়ালিটি ব্যাপার বলো। কোয়ালিটিটার ব্যাপারে অ্যাকচুয়ালি যেটা প্রথম কথা হচ্ছে, দাদা নিজে সবসময় মানে ইনগ্রিডিয়েন্টস থেকে আরম্ভ করে ফিনিশ প্রোডাক্টস অবধি মানে পুরো জার্নিটাই যে প্রসেসটা আর কি, তো এই জিনিসটা পুরোটাই উনি নিজে ভীষণভাবে খেয়াল রাখেন এবং আমরাও ওনার মানে পথ আমরা এখন অনুসরণ শিখছি করে আরকি ধীরে, আমরা ধীরে আরকি। শিখছি, উই আর স্টিল লার্নিং। আর তো এইটা কি আছে না, একটা পার্সোনাল টাচ আছে ওতে। আর মানে কোয়ালিটি হেলথ এগুলো তো ডেফিনেটলি খেয়াল রাখাই হয়। তো আহ, মানে মানে কোয়ালিটি যেটা আমি মেনলি মানে হচ্ছে এখানে যদি বলি, তাহলে স্টার্ট হয় হচ্ছে আমাদের র মেটেরিয়ালস এর থেকে। থেকে, হ্যাঁ। তো র মেটেরিয়ালস যেটা আসছে সেটা বাবা নিজে টেস্ট করে দেখেন এবং সেটা যদি কোয়ালিটি অ্যাপ্রুভড হয় তবেই সেটা আমাদের প্রোডাকশন প্রসেসে যায়। এবং প্রতিদিন যেই প্রোডাক্টটা ভাজা হচ্ছে ফ্রাই করার পর ফার্স্ট ব্যাচ থেকেই কিন্তু বাবা স্টার্ট করা শুরু, মানে টেস্ট করা শুরু করেন। যদি দেখেন যে হ্যাঁ ঠিকঠাক লাগছে, তবেই কিন্তু সেটা আমাদের প্যাকিং এ যাচ্ছে। প্রোডাকশন ম্যানেজার আছে, তারাও দেখে। এবং প্রোডাকশন তাদের ম্যানেজাররা আছে, তারাও তারা জিনিসটা থাকছে, ফলো প্লাস করছে। এই জিনিসগুলো আমাদের প্লাস উনি নিজে দেখছেন, আমরা দেখছি, এটা মানে কোনো একজন না, এটা অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু এটা পাস করছে। হ্যাঁ, তো সেই জন্যে এটা আমাদের ভীষণই একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমরা এইভাবে ইয়েটা করি, কারণ যেটা দাদা সবসময় আরেকটা জিনিস সবসময় বলেন যে আমাদের ধরুন ল্যাব আছে, আমরা তো এমনিতে আইএসও সার্টিফিকেশন আমাদের আছে, আমাদের 9001 2015 অ্যান্ড 22000 2018 সার্টিফিকেশন আমাদের সব আছে। তো সেগুলোর মাধ্যমে আমাদের বিভিন্ন প্রসেস আছে, বেশ কিছু স্ট্যান্ডার্ডস আমাদের মেনটেন করতে হয় যেগুলো আইএসও সিস্টেম অনুযায়ী। এফডিএর হ্যাঁ, তো এবার আমরা ফুডের, হ্যাঁ আমরা এফএসএসআই যেরকম আছে, আমরা এফডিএ যেহেতু ইউএসএ আমরা ব্যবসা করি, সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হয়। আর যে আমাদের যে ল্যাবরেটরি আছে ফ্যাক্টরিতে, তো দাদা সবসময় বলেন যে ল্যাবে তো তোমার ভেজাল তুমি বুঝতে পারবে, কিন্তু মেন ল্যাব যে টেস্ট, সেটা কিন্তু আমাদের জিভ।
আমাদের যে টেস্ট বাডস, ওটা হচ্ছে আমাদের মেন ল্যাব। তো ওই জায়গাটা যদি ওইটা কিন্তু নিজেকে রোজ দেখতে হয়, নিজে না রোজ দেখলে কিন্তু ওই জায়গাটা ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিটেক্ট। বাহ, দারুণ ব্যাপার। তো এখনো পর্যন্ত আপনাদের মানে চানাচুর রোজ প্রচুর খেতে হয় তার মানে এত টেস্ট যখন করতে হয়। ভেরি নাইস। আর একটা কথা খুব ইন্টারেস্টিং শুনেছি, জাপানিজ কোম্পানিতে শুনেছি কর্মীরা প্রেয়ার করে কাজ শুরু করেন, আপনাদের কোম্পানিতে শুনেছি আপনারা প্রেয়ার করে, কর্মীরা প্রেয়ার করে কাজ শুরু করেন। একদম একদম, এই আপনি প্রথাটা কিভাবে চালু হলো? ঠিকই শুনেছেন। এখানেও আমরা সেটা ফলো করি। অ্যাকচুয়ালি আমরা ব্রহ্মকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যেটা আছে ওখানকার আমরা রাজযোগ মেডিটেশনের এই কোর্সগুলো আমরা ফলো করি। মানে বেসিক্যালি বেশ কিছু বছর আগে আমরা নিজেরা এটা করেছিলাম কোর্সটা, এবং করার পর আমরা একটা জিনিস রিয়েলাইজ করি যে এই খাবারটা মানে যে কোনো ফুড আপনি যাই খান না কেন, সেই ফুডের মধ্যে দিয়ে একটা পজিটিভ ভাইব্রেশন পাস করানোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই ফুডটা আমরা তো খাবার বানাই, তো সেই জন্যে এই খাবারটা যে আমরা বানাচ্ছি, যে কাস্টমাররা খাচ্ছে, তো তাদের কিন্তু একটা মেন্টাল ফিজিক্যাল সব রকম হেলথের কথা আমাদের খেয়াল রাখতে হয়। যার জন্য আমরা হেলথ হাইজিনটা খুব বেশি রকম ফ্যাক্টরিতে মেনটেন করি। এবং মেন্টাল হেলথের জন্য কিন্তু আমাদের যারা ওয়ার্কাররা, তাদেরও মেন্টাল হেলথটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্যে আমরা কি করি, তারা যখন কাজে জয়েন করে সেই সময় তারা একটা এখানে মেডিটেশন করে। মেডিটেশনে তারা বসে, আমাদের এখানে মেডিটেশন হল আমরা আলাদা বানিয়েছি, হুম হুম। সেখানে আলাদা মেডিটেশনে এভরিডে দে সিট ফর দ্য মেডিটেশন, তারপরে মেডিটেশন করে তারা কাজে জয়েন করে। এবং এটা আমাদের ফ্যাক্টরি এবং অফিস সব যারা আছে এখানে কাজ করতে, প্রত্যেকে এই জিনিসটা মেনটেন করে। এই যে প্রেয়ারটা যেটা হয়, যেটার কথা আপনি বলছিলেন, এই প্রেয়ারটা হচ্ছে বেসিক্যালি এর মূল বক্তব্য যেটা থাকে সেটা হচ্ছে যে যারা এই খাদ্য তৈরি করছে, অর্থাৎ আমাদের ওয়ার্কাররা, তারা যেন এটা সুস্থ মনে এবং শান্ত মনে তৈরি করতে পারেন, এবং যারা এই খাবারটা খাচ্ছেন আমাদের কাস্টমাররা, তারাও যেন সুস্থ মনে এবং সুস্থ শরীরে তারাও যেন থাকতে পারেন। তো এটা হচ্ছে আমাদের প্রেয়ারের মূল বক্তব্য। তো এটা আমরা ডেইলি ফলো করি। তাছাড়া দেখুন, যারা ওয়ার্কাররা আছে তাদের বিভিন্ন মেন্টাল স্টেটাস থাকে, হয়তো কোনো সময় তাদের বাড়িতেও অনেক রকম সমস্যা থাকে। সেইখান থেকে তারা এসে যখন কাজে জয়েন করে, তখন এই যে মেডিটেশন এবং প্রেয়ারের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে তাদের একটা মেন্টাল স্থিতি, মানে একটা স্টেবিলিটি আসে। সেই তারপরে তারা যখন ওইটা বানাচ্ছে না, তো তখন কি হয়, একটা পজিটিভ ভাইব্রেশন পাস করে, যেটা ইনডিরেক্টলি কিন্তু আমাদের কাস্টমারদেরকে এফেক্ট করে। তো আপনি একটু আগেই বলছিলেন যে এত জনপ্রিয় কেন, এত ভালো লাগে কেন, তো মেবি দিস ইজ অলসো ওয়ান অফ দ্য রিজনস। নিশ্চয়। এগুলো আমরা তাদের থাকা খাওয়া। হ্যাঁ, আমরা যে আমাদের ওয়ার্কারদের, এটা তো মেন্টাল গেল, ফিজিক্যাল তাদের কথাও চিন্তা করা হয়, ফিজিক্যাল তাদের ওয়েলবিংটা, যার জন্য আমাদের তাদের থাকা খাওয়ার সব রকম ফেসিলিটি আমাদের এখানে দেয়া হয়। প্রত্যেক দিন তাদের খাবার আমরা নিজেরাও খাই, নিজেরাও খেয়ে দেখি যে তারা কি ফুড তারাও যেন সুস্থ থাকতে পারে, সেটাও আমাদের একটা কর্তব্য, সেটাও দেখা। আমাদের ফ্যাক্টরির ভেতর আপনি গেলেও দেখবেন একটা আলাদা একটা এনভায়রনমেন্টই আছে। এবং এভরিডে ইভিনিং এও আমাদের ওখানে একটা ফাউন্টেন আছে। হুম হুম। সেই ফাউন্টেনের সঙ্গেও কিন্তু আমাদের এমন ভাবে মানে আমরা সব গানগুলো রেখেছি যেগুলো আমাদের এই মেডিটেশনের রিলেটেড, যত ভগবানের সব এই সব ভজন বিভিন্ন গান ফান চলে, সেটাতে কি হয়, একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট অল ওভার একটা সেট আপ হয়। তো এটাতে মানে একটা কি বলবো, আলটিমেটলি আমাদের প্রোডাক্টে সেটা গিয়ে effect করে। অসাধারণ, একটা খুব ভালো আন্দাজ পেলাম যে কেন মুখরোচকের পপুলারিটি এত বেশি এবং দিনে দিনে আরো তা বেড়ে চলেছে। ভারতবর্ষের 700টি পিনকোড আছে এরকম অঞ্চলে মুখরোচক মুখরোচকের স্ন্যাক্স প্রোডাক্টস পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে প্রতিবাবু যেরকম বললেন যে বিদেশেও এখন মুখরোচক পাওয়া যাচ্ছে। তো বিদেশে কোন কোন দেশে প্রতিবাবু পাওয়া যাচ্ছে মুখরোচকের চানাচুর এবং অন্যান্য স্ন্যাক্স প্রোডাক্টস? মুখরোচকের জার্নি যেটা 70 ইয়ার্সের, তো সেটা যখন স্টার্ট হয়েছিল একটা স্মল কটেজ ইন্ডাস্ট্রি হিসেবে ছিল। এখন মুখরোচক একটা বড় ইন্ডাস্ট্রিতে আর কি পরিণত হয়েছে। তো আমাদের প্রোডাক্টস এখন অনলি বেঙ্গল বা কলকাতা সেন্ট্রেটেড নয়, আমরা এখন প্যান ইন্ডিয়ায় কাজ করছি।
কলকাতা মানে বেঙ্গলের বাইরেও আমরা মোটামুটি দিল্লি, বম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সবথেকে আমাদের মেন মার্কেট আফটার বেঙ্গল। এছাড়া নর্থ ইস্টার্ন পার্টের মধ্যে বিহার আছে, ঝাড়খণ্ড আছে, এই সমস্ত জায়গায় কাজ করছি। রিসেন্টলি আমরা সাউথ ইন্ডিয়াতেও এন্টার করেছি। চেন্নাইতে আমাদের নতুন স্টোর চেন্নাইতে। গুলো হয়েছে, সেখানে আমাদের জেনারেল ট্রেডে অলরেডি আমাদের প্রোডাক্ট গেছে। এই অনলাইন পোর্টালস হওয়ার সুবিধার্থে হুম। মানে লাইক বিগ বাস্কেট বা গ্রোফার্স, আমরা মানে কাশ্মীর টু কন্যাকুমারী যে কোনো জায়গায় লোকে বসে যদি অর্ডার দেয়, তো তার ডোর স্টেপে আমাদের মুখরোচকের প্রোডাক্টস সে পৌঁছে মানে সে পেতে পারে। তো সেটা আপনার একটা বড় আমাদের সুবিধা হয়েছে রিসেন্ট টাইমসে। প্লাস মডার্ন ট্রেডে যদি আমরা দেখি স্পেন্সার্স, রিলায়েন্স, মোর রিটেল কিংবা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, এদের থ্রু আমাদের প্রোডাক্টস রেঞ্জ যেগুলো আছে, অনেকেই হয়তো জানেন যে মুখরোচক এত রকম প্রোডাক্ট বানায়। তো সেগুলো আমরা সেখানে একটা ডিসপ্লে করার জায়গা পাচ্ছি এবং কাস্টমাররা জানতে পারছে যে এই প্রোডাক্টস তারা পেতে পারে মুখরোচকের। তো সেখান থেকে আমাদের একটা বড় একটা আমাদের রিচ বেড়েছে বা এক্সপেনশন হয়েছে। তো কারেন্টলি যদি ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে যদি বলেন, তো এই মুহূর্তে আমাদের অস্ট্রেলিয়া, ইউএসএ অ্যান্ড মালদ্বীপস আমাদের অলরেডি এক্সপোর্ট চলছে। তো আরো বিভিন্ন জায়গাতে অলরেডি কথাবার্তা চলছে, খুব রিসেন্টলি হয়তো সেটা স্টার্ট হবে। ফ্যান্টাস্টিক, দারুণ ব্যাপার। আর মুখরোচকের আমরা তো সবাই সব প্রোডাক্টস গুলো জানি না। আমি শুনেছি যে অনেক রকমের প্রোডাক্টস আপনারা তৈরি করেন, ভ্যারাইটিস গুলো একটু বলুন না, কি কি ভ্যারাইটিস হয় আপনাদের? মুখরোচক মানেই লোকে একটা জানে যে মুখরোচক চানাচুর, এটা একটা মুখরোচকের সঙ্গে একটা সিমিলারিটি হয়ে গেছে। কিন্তু আমরা এখন তার থেকেও আরো এক্সপ্যানশন করে অন্যান্য প্রোডাক্টস আরও তৈরি করছি। যেমন ধরুন আপনার টিফিন স্ন্যাক্স আছে, টি স্ন্যাক্স, এথনিক স্ন্যাক্স, ককটেল স্ন্যাক্স, এছাড়াও প্যাকেট সুইটস, যার মধ্যে পড়ছে সোনপাপড়ি, রসগোল্লা এবং গোলাপ জামুন। তো চানাচুরের বাইরেও আমাদের এই যে চাল ভাজা বা মুড়ি, মশলা মুড়ি, চিড়া ভাজা, এই প্রোডাক্টগুলো কিন্তু লোকে খুবই পছন্দ করে এবং লোকে সেটা চায়ও। তো এইভাবে আমরা এক্সপ্যানশন করছি এবং এই যে স্ন্যাক্স যে মার্কেটটা যেটা আছে, সেটা কিন্তু একটা অনেক ভাস্ট মার্কেট। অর্গানাইজড প্লেয়ার্স খুবই কম, মানে মেনলি এই চানাচুর সেগমেন্টটা বা ইয়ের মধ্যে আনঅর্গানাইজড ইয়েরা অনেক বেশি, প্লেয়ার্সরা বেশি, ব্র্যান্ডেড কোম্পানিজ খুবই কম। তো সেখানে আমাদের মানে যদি দেখা যায় যে আমরা হয়তো এখন 20%ও কভার করতে পারিনি। তো আগামী দিনে সেরকম প্রচুর স্কোপ পড়ে আছে, যদি আমরা প্রপারলি সেটাকে কভার করতে পারি, তো অবভিয়াসলি এখন অনেক বড় জায়গা কভার করার জায়গা পড়ে আছে। প্লাস আমরা যেটা মেন সবসময় এমফাসাইজ করি, দ্যাট ইজ অন কোয়ালিটি। তো কোয়ালিটি আমাদের মেন প্রায়োরিটি। তো সেটা ধরে রেখে যেটা আমরা কাস্টমারদের কাছ থেকে যেই অ্যাপ্লটটা পাই বা যেই ভালোবাসা আমরা পাই, তো সেটা ধরে রেখেই সেটাকে আমরা স্লোলি অ্যান্ড স্টেডিলি আমরা আগে বাড়তে চাই, যাতে মানে সেইভাবে আরো কোয়ালিটি, টেস্ট, হেলথ, হাইজিন এগুলো আমাদের বেসিক ফ্যাক্টর। বেসিক আর কি মেন আমাদের যেটা ইউএসপি থাকে, সেই জিনিসগুলো আমরা মেনটেন করি আগামী দিনে আরো এইভাবেই জিনিসটা এগোনোর প্ল্যানিং রাখছি। প্রণববাবু, আমি শুনেছি যে সৌরভ গাঙ্গুলি আপনাকে একটা আইডিয়া দিয়েছে, সেটা সম্বন্ধে একটু বলুন। একবার আমি দাদাগিরিতে গিয়েছিলাম, তো সৌরভ গাঙ্গুলি তখন আমায় বলেছিলেন যে দেখুন, এই রোজ ফাস্টফুড খেতে খেতে আমরা খুব বিরক্ত হয়ে যাচ্ছি, এমন কিছু বানান যাতে মশলা কম, তেল কম, এই দিয়ে একটু বানান যেটা আমরা সবসময় খেতে পারি এবং হেলদি ব্যাপারটা হয়। তখন তো মাথা আমার ঘুরছিল। তারপর আমি চাল ভাজাটা আনি, যেটা এটা সুগার ফ্রি এবং এতে আপনি কোনো রকম মশলা পাবেন না, কিছু না, এবং মানে বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খেতে পারেন এবং ভীষণ হেলদি ব্যাপার। এটা এর মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই, লাইট, এবং এটা কোনো মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই, কোনো কেমিক্যাল নেই। হ্যাঁ, আর এতে কোলেস্ট্রল ফ্রি, তো আর তো সুগার ফ্রি তো আছেই বললাম আপনার। ইদানিং এই ধরনের খাবারগুলো ভীষণ জনপ্রিয়তা বাড়ছে, যেহেতু প্রিজারভেটিভ ফ্রি নেই এর মধ্যে। তো লোকে এখন টেন্ডেন্সিটা একটু চেঞ্জ হচ্ছে আবার, এবং এটা লোকে অ্যাকসেপ্ট করেছে খুব ভালোভাবে, এবং এটা আমাদের খুব ভালো চলছে এখন। এখনকার যারা সব আহ, আমাদের সেলিব্রিটিস রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ মুখরোচকের ফ্যাক্টরি দেখেছেন, মুখরোচকের চানাচুর ভালোবাসেন, এরকম কয়েকজনের নাম করুন না। এরকম প্রচুর আছে, নাম কজন বলবো। মানে আমার ওখানে অনেকেই আসেন সেলিব্রিটি, যেমন পিসি সরকার আমাদের বিরাট ফ্যান আমাদের চানাচুরের। উনি একবার আমাকে একটা ওনার প্যাডে খুব সুন্দর কথা লিখে দিয়েছেন যে অনেক অনেক চানাচুর খেয়েছিল, একবার চানাচুর অন্য কোম্পানির চানাচুর খেয়ে বিপদে পড়তে হয়েছিল। তো মুখরোচক এত বছর খেয়েছি, কোনোদিন বিপদে পড়তে হয়নি আমাকে, ডাক্তারের কাছে যেতে হয়নি। এরকম প্রচুর সেলিব্রিটি আমাদের কাছে আসেন, এবং আজকাল যারা নায়িকা আছেন তারা অনেকে আমাকে বলেছেন যে প্রণব, আমি শুটিংয়ে গেলে এখন এটাই খাচ্ছি, এখন আর শুটিংয়ে খাবার দাবার খাই না, এবং এটাতে অনেক স্লিম থাকা যায়। এগুলো তো আছেই, এবং অনেক যখন গল্প শুনি আর কি, ভালো লাগে তখন। যে নিশ্চয়ই। একটা কাজ করার পর যখন এই লোকের কাছে প্রশংসা শুনি, তখন মনে হয় এটা সুন্দর সাকসেসটা এসছে মনে হয় তখন। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, এই বাঙালি ব্র্যান্ড কিভাবে আগামী দিনে আপনি এগিয়ে নিয়ে যাবেন, কি আপনার পরিকল্পনা সামনের দিনের জন্য? অ্যাকচুয়ালি ব্যবসার কথা অর্থ হচ্ছে ব্যবহার, বচন আর সাহস।
ব্যবসাদের প্রথম এই তিনটি জিনিস থাকতেই হবে। হুম তো বচন বলতে সুবচন হতে হবে, বচনটা যেন খারাপ না হয়। ব্যবহার তো আছেই, সাহস তো লাগবেই। আর একটা হচ্ছে কি, ব্যবসা করতে হলে না চতুর্দিকে খেয়াল রাখা। এবার একটা বাড়ি বানাতে গেলে চারটে মেন পিলার থাকে, একটা পিলার যদি ভেঙে যায় তাহলে বাড়িটা হেলে পড়ে যায়। বিজনেসের এরকম চারটে মেন পিলার থাকে, যে পিলারগুলোকে ভীষণভাবে খেয়াল রাখতে হয়। এটা হচ্ছে, একটা হচ্ছে পারচেস, একটা হচ্ছে প্রোডাকশন, একটা হচ্ছে সেলস, একটা হচ্ছে অ্যাকাউন্টস। এই চারটে পিলারের মধ্যে একটা যদি কোনোভাবে সরে যায়, হেলে যায়, তাহলে কিন্তু বাড়ি যেমন পড়ে যায়, ব্যবসাও তেমনি পড়ে যাবে। এই চারটে জায়গায় মেনলি, আরো অনেকগুলো দিক আছে, কিন্তু মেন চারটে পিলারকে ঠিক রাখা দরকার আছে ব্যবসা করতে গেলে। আর একটা কথা হচ্ছে যে অনেস্ট থাকতে হবে। নিজেকে ভীষণভাবে অনেস্ট না থাকলে সাকসেস হওয়া যায় না। আর হার্ড ওয়ার্ক তো দরকার আছে, কঠোর পরিশ্রম ছাড়া মানুষ কেউ বড় হতে পারে না। এই দুটি জিনিস তো লাগবেই। আর একটা কথা বলবো, স্বপ্ন দেখতে হবে, এটা হচ্ছে দিবা স্বপ্ন, এবং স্বপ্নটার পেছনে ছুটতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে আজকে যেটা বসে আছি, আজকে যেটা হচ্ছে সেটা না, 5 বছর বাদে কি হবে সেটা আজকে আমায় ভাবনা চিন্তা করতে হবে। এই কটা জিনিস যদি কোনো ব্যবসাদার খেয়াল রাখে, তাহলে সে সাকসেস হতে বাধ্য। আমার মনে হয়। এই প্রসঙ্গটা নেই বলি, আমরা প্রায় আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি। বাঙালি ব্যবসা করতে জানে না, এরকম একটা মিথ আমরা শুনি। তো এই মিথকে ধ্বংস করে প্রণববাবু, 70 বছর পার করে আসা সফল বাঙালি প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে আগামী প্রজন্মকে কি বার্তা দেবেন আপনি, বা এখনকার তরুণ প্রজন্মকে কি বার্তা দেবেন? আমি বলছি বাস্তবে একটা জিনিসই, যে সাহস, বললাম ব্যবসা যেটা, সাহস তো থাকতেই হবে, এগিয়ে যেতে হবে। আর কাট ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি এগোন, ক্যাপাসিটি বাইরে গেলে কিন্তু অনেকে এটা চলে যায়, এবং সেখানে গিয়ে তখন ডিসব্যালেন্স হয়ে যায় অনেক সময়। সেটা না করে তার ক্যাপাসিটি অনুযায়ী তার এগোনোটাই বেটার। এবং যেটা সহজ রাস্তা, যেটা জানা রাস্তা, অজানা রাস্তা না গিয়ে যেটা সহজ রাস্তা, সেই পথে যাওয়াটাই বেটার হবে। নিশ্চয়ই। আরেকটা জিনিস যেটা আমরা সবসময় দাদার কাছে শিখেছি, যেহেতু আপনি বললেন, এটা হচ্ছে দের ইজ নো শর্টকাট। খুব সহজে অনেকে মনে করে যে সহজেই হয়তো কিছু হয়ে যাবে, কিন্তু ওটা হয় না কখনো। তো সবকিছু মানে লেগে পড়ে থাকতে হয়, সময় লাগে, বাট লেগে পড়ে থাকতে হয়, আস্তে আস্তে সবকিছুই ডেভেলপ করে। এগুলো আমরা শিখেছি, এখনো শিখছি ওনার কাছ থেকে। তো দেখা যাক আগামী দিন কিভাবে চলে। আর কিছু, আরো ছোটখাটো কোনো ইন্টারেস্টিং গল্প যদি কিছু থাকে? সৃষ্টি গল্প তো অনেক থাকে, কাজ করতে গেলে তো অনেক রকম উত্থান পতন তো থাকেই। হ্যাঁ, তো সেগুলো তো মানে ফেস করতেই হবে। আপনি ভাববেন না জীবনের রাস্তাটা যে জায়গায় এসে খুব স্মুথলি এসছে, এখানে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আসতে হয়েছে। তো একটা জিনিস যেটা বলুন, যে অনেস্ট থাকার খুব দরকার আছে। অনেস্টি না থাকলে ওটাও টিকে থাকে না, ব্যবসা যতই বড় হোক না কেন, অনেস্টি ছাড়া একজন লোক বেঁচে থাকতে পারে না। আর পরিশ্রমটাও করতে হয়। পরিশ্রমটা যদি মনে করি করবো না, বড় হয়ে গেছি, আমি তো ঠিক আছি, আমি আর দেখার দরকার নেই, তাহলে আবার বিজনেস পড়ে যাবে। বাঙালি বিজনেস এই জন্যই পড়ে যায়, বাঙালিরা একটুখানি, সত্যি কথা বলছি, খুব আরামপ্রিয়, এবং সেই জন্যই বাঙালিদের একটা বদনাম আছে। আমি সেই জায়গায় কিন্তু আমি নেই, আমি আরাম একদমই করি না। এবং এখনো পর্যন্ত আমার এত বয়সেও আমি সকাল 7টা থেকে রাত্রি 11টা অব্দি আমাকে কাজ করতে হয়। তবেই এই জায়গাটা আমি ধরে রেখেছি, এবং আগামী দিন যে এগোতে হচ্ছে, আমাকে আরো বেশি কাজ করতে হচ্ছে। তবেই নিজের কাজ তো আছেই, প্লাস ডেভেলপমেন্ট করা, পড়াশোনা করা, এগুলো তো অফিস টাইমের মধ্যে হয় না। এগুলো সবাই চলে যাওয়ার পর রাতের দিকে এগুলো স্টাডি করতে হয়, এগুলো করেই দিতে হবে, স্টাডি করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। মানে আগে বলে ইন্টারেস্টিং গল্প আপনি যেটা বলছিলেন, যে ইন্টারেস্টিং আর কি গল্প, ইন্টারেস্টিং এর থেকে আমি বলবো ইন্সপায়ারিং গল্প আমি বলবো। কারণ কি, আমরা প্রায় শুনি, মানে অনেক জায়গায় আমাদের যেতে হয়, ওখানে অনেকের সঙ্গে দেখা হয়, কোনো ফিল্ম ডিরেক্টর, কোনো স্ক্রিপ্ট রাইটার, কোনো ডাক্তার, এটা ডক্টর, হ্যাঁ, একজন ডাক্তার, উনি দাদাকে একদিন বললেন যে আমি তো ডাক্তারি আপনার জন্য পাশ করেছি। তো আমরা তো অবাক হয়ে গেলাম যে সেটা আবার কি করে হয়। তো উনি বললেন, না, আমি যে এই যে ডাক্তারি পড়াশোনা যেটা করতাম, তখন কিন্তু এই মুখরোচক আমার পাশে থাকতো, মুখরোচক খেতাম, আর আমি রাত জেগে জেগে আমি পড়াশোনা করতাম। তো একজন স্ক্রিপ্ট রাইটার একদিন বললেন, আমার কোনো গল্পই আসে না যদি না মুখরোচক নিয়ে বসি। আমি মুখরোচকটা নিয়ে বসি, আমার গল্প ঠিক মাথাটা খুলে যায়, ব্রেন খুলে যায়, আমার পরপর আমার এসে যায় সব। তো এগুলো ইন্টারেস্টিং বলবো না ইন্সপায়ারিং বলবো, আমি বলবো এগুলো দুটোই, দুটোই। ইন্সপায়ারিং। অ্যাকচুয়ালি আমরা এখন খাও খেলাও মোট বানাও এই ক্যাপশনে চলে এসেছি। বাহ, বাহ। তো যেটা প্রদীপবাবু বললেন যে এখন তো বাঙালি কোম্পানি আর নেই, এটা প্যান ইন্ডিয়া হয়ে গেছে, খালি আমরা একদম একদম ওয়েস্ট একদম। বেঙ্গলে পাওয়া যাবে এরকম ব্যাপার নয়।
হ্যাঁ। তো প্রণববাবু, প্রতীক এবং সঙ্গীতা ম্যাডাম, আপনারা আমাদের সঙ্গে থাকলেন আজকে নিজেদের ব্যস্ততা থেকে কিছুটা সময় বার করে, এবং 70 বছরের যাত্রাপথের অনেক অনেক আকর্ষণীয় গল্প মুখরোচকের আমরা শুনলাম। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মানে মুখরোচক টিমকে, আপনাদের কোম্পানির সকলকে অনেক ধন্যবাদ জানাই। আপনাদের আমরা এখানে কাছে পেয়ে খুবই খুবই গর্বিত। মুখরোচক ভবিষ্যতে বাংলা তথা ভারতবর্ষের মুখ আরো উজ্জ্বল করুক এবং আরো অনেক 70 বছর পেরিয়ে অনেক সাফল্য অর্জন করে ক্রমাগত এগিয়ে চলুক, এই আশা রেখে আমাদের আজকের আলোচনা শেষ করছি। সবাইকে নমস্কার। থ্যাংক ইউ।